সামার এলেই আমাদের বাড়তি অনেক কাজ করতে হয়, তবে এবার আমি একটু বেশিই কাজ করেছি। আজ এত কাজ হাতে নিয়েছি, তার মাঝখান থেকেই শুনলাম যে মেহমান আসছে। তো ব্যস্ততার মাঝখানে মেহমানদারিটা কিভাবে করলাম সেটাই আজ শেয়ার করছি। আসসালামু আলাইকুম। সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে অনেকদিন পর আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। গতকাল বাগানের জন্য বেশ কিছু জিনিস এনেছি, সেটা আপনাদের সাথে কয়েকদিন আগেই শেয়ার করেছিলাম। তো আজকে পরের দিনের ভিডিওটা শেয়ার করছি। প্রতিদিন সকালের একই রুটিন, বাচ্চাদেরকে খাইয়ে ওদের খাবার রেডি করে ওদেরকে একে একে সময় অনুযায়ী বিদায় দেওয়া। সবচেয়ে কষ্ট হয় আমার জাফিরাকে নিয়ে। আর এই যে আয়াত, ও কিন্তু ওর মতো করে রেডি হচ্ছে, বা যতটুকু আমি করে দেওয়ার অতটুকু করে দিচ্ছি। আসে তো তো ঘুমিয়ে এসে যাচ্ছে। তাড়াতাড়ি করি মা, ঘুমাবা। নো মোর স্কুল না। দিন বড় হওয়াতেই একটা ঝামেলা। ওকে 8টা বাজে বেডে নেওয়া যায় না, ও বলবে যে বাইরে তো এখনও সান অনেক শার্প। আর সকাল হলে এই তো সে হচ্ছে ঘুম পুড়ে না, সে ওই কারণে বলবে যে নো মোর স্কুল, মানে দাঁড়িয়ে থেকেও পারে ঘুমায়। আজকে ওদেরকে স্কুলে দিয়ে এসে আমি নাস্তা করে নিয়েছি, তারপরে কিচেনের টুকটাক কাজ করে নিচ্ছি। গতকাল আমাদের এক ভাবির সাথে কথা হচ্ছিল, ওনারা ওয়েলসে এসেছেন। তো কাল বলছিলেন যে আজকে যাবেন। আমি শুনেই বলেছি যে আমাদের বাসার উপর দিয়ে যেহেতু যাবেন, আমাদের সাথে দেখা করে যান। ভাবি বলছিলেন যে ওনাদের হোটেল ছেড়ে দিতে হবে খুব সম্ভবত 11টায়। এরপরে ওনাদের দুপুরে এক বাসায় দাওয়াত আছে, তো কখন কী হবে উনি তো ভাবে জানেন না। আবার ওনারও ইচ্ছা আছে আমাদের সাথে দেখা করে যাওয়ার। তো সেই কারণে চান্স 50-50। আমি আসলে এমনভাবে সব কিছু করছি যাতে করে ওনারা যদি আসেন তাহলে আমার উপরে চাপ না হয়। আর একটা জিনিস হচ্ছে, ভাই ভাবিরা পোলাও বা ঘিয়ের রান্না করা জিনিস খান না, ওনারা সবজি মাছ এগুলোই পছন্দ করেন। তো সেই কারণে একটা সুবিধা হয়েছে, আমি টুকটাক করে রান্না করে নিচ্ছি, ওনারা যদি নাও আসেন তো আমাদের নর্মাল দিনের খাওয়া হয়ে যাবে আর কি। ঈদের পরপরই তো, এই কারণে আমার কাছে মনে হলো যে একটু সেমাইয়ের বরফিটা করে নিই, ঈদের একটা আমেজ থাকবে। তো আপনারা তো জানেন আমার ফ্রিজে সবসময় যেরকম মাওয়া তৈরি থাকে, আর ওই কারণেই দেখা যায় আমার এই রেসিপিগুলো বানাতে খুব একটা কষ্ট হয় না। ফ্রিজের এই মাওয়া ব্যবহার করলে অনেকে বলেন যে আপু আমাদের মাওয়া ব্যবহার করলে আর দানাদার থাকে না, ওগুলো গলে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো কি, আপনাদের মাওয়া যখন আপনারা রান্না করেন বা বানান, শেষের স্টেপটাতে আপনারা যে শক্ত করতে হয় সেটা করেন না। এই যে দেখেন আমি গ্রেট করে নিয়েছি, কি সুন্দর আছে। ডিপ ফ্রিজ থেকে নামানো এই মাওয়াগুলো মূলত আমি যখন রান্না করি তখন আমি আগে থেকে রান্না করে বাইরে রাখি। তবে আপনারা যদি মিষ্টির উপরে দেন সেক্ষেত্রে আমি বলবো যখন আপনারা টেবিলে সাজাবেন বা সার্ভ করবেন তার আগে মাওয়াটা দিবেন, যাতে সাথে সাথে খাওয়া হয়ে যায়। ডিপ ফ্রিজের এই মাওয়াগুলো আপনারা যদি লম্বা সময়ের জন্য বাইর করে রাখেন, ওটা কিন্তু আর মানে খাওয়ার জন্য নিরাপদ না। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। এখানে দেশি সেমাইয়ের বরফিটা আমি বানাচ্ছি। এটার রেসিপি আমি গেল ঈদে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তবে আজকে একটু মাওয়া, দুধ, বাদাম এগুলো বেশি করে দিয়ে বানাচ্ছি। একটা কথা আছে না, যত গুড় তত মিঠা। তো আজকে আসলে একটু ক্রিমি করেই বানাচ্ছি, আমাদের ভাই এটা খুবই পছন্দ করে। তবে ভুল হয়েছে, আমার আসলে আরেকটু বেশি করে বানানো উচিত ছিল। তারপরও ওনারা খাওয়ার পর যে কটা বাকি ছিল আমি ভাইয়া ভাবিকে দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমাদের এই ভাই ভাবি ঘি পছন্দ করে না, ওই কারণে আমি তেল দিয়ে করেছি। আর দুধ পাউডারটা বেশি করে দিয়েছি, মাওয়াটা বেশি করে দিয়েছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও করতে পারেন, আবার চাইলে যে বাটার আছে বাটার দিয়েও করতে পারেন। ব্যাস, এবার এটা আপনারা এইভাবে আমার মতো একটা লিডে করেও বানাতে পারেন, চাইলে একেবারে বরফির মতো প্লেট বানিয়ে পরে কেটে নিতে পারবেন। এই ধরনের নাস্তাগুলো ঝটপট হয়েও যায়, আবার দেখা যায় সবাই খুব পছন্দ করেও খায়। তবে আমি যখন যাই বানাই না কেন, আমার যদি কারো পছন্দ মাথায় থাকে আমি চেষ্টা করি তাদের পছন্দের জিনিসগুলো বানানোর জন্য। এর মাঝে দইটাও হয়ে গেছে। এই দইটা আপনারা খুব সহজে বানাতে পারেন। চাইলে আপনারা 1 লিটার দুধকে একটু জাল করে ঘন করতে পারেন। তারপরে ক্যারামেল তৈরি করে, মানে ক্যারামেল মিল্কটা তৈরি করবেন। এখানে ধরেন ছিল 2 কাপ দুধ, তার সাথে আমি 1 কাপ টক দই, স্বাদ অনুযায়ী মিষ্টিটা মিলিয়ে এই দইটা বানালাম। এখন একটু ঠান্ডা করতে রাখবো, তারপর আমি দুপুরের দিকে হচ্ছে এটাকে নরমাল ফ্রিজে রেখে দিব। আর এটা হচ্ছে কালকের বানানো সেই রসুনের আচারটা।
কাল রাতে এগুলোকে এভাবেই রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, আর দেখেন কতটা তেল উঠেছে। কাল যখন চুলাটা অফ করেছি তখন মনে হচ্ছিল না যে রসুনগুলো একদম কাঁচা রয়ে গেছে। দেখেন একদিনেই রসুনের কালারটা চেঞ্জ। তো এটা যদি আপনারা 2-3 সপ্তাহ রেখে খান ততদিনে দেখবেন যে রসুনগুলো না একদম নরম হয়ে গেছে। দু একজন আপু জিজ্ঞেস করেছেন যে আপু এই আচারটা ফ্রিজে রাখতে হবে কিনা। আমি এখানে সিরকা দিয়েছি, এগুলোতে আপনারা যদি একটু পরিমাণে বেশি করে সিরকা দেন তাহলে এই আচারগুলো এইভাবেই আপনারা বাইরে রেখে দিতে পারবেন। 1-2 বছরও দেখবেন কিচ্ছু হবে না। আমার আজকের কাজগুলো যেরকম হুড়াহুড়ি করে করেছি, ভিডিওটাও আমি একটু একটু করে নিয়েছি। আজকে আসলে বাইরে কাজ করতেই হবে, কারণ আমার জনাব মাত্র 1 সপ্তাহ ছুটি নিয়েছেন। আজকে যদি কাজ না করি তাহলে আমরা বাইরে মানে বাগানের কাজটা শেষ করতে পারবো না। তো সেই কারণে আমার টার্গেট হচ্ছে 12টার মধ্যে যা রান্না করার রান্না করে ফেলবো। আমার জনাবের মতো ওনারাও মাছ পছন্দ করেন, তাই আজকের বেশিরভাগই মাছের আইটেম, সেই সাথে মাছের একটা ভর্তাও করছি। আমার রান্না প্রায় শেষের দিকে, ওই মুহূর্তেই দেখলাম ঝুম একটা বৃষ্টি হলো। তারপর দেখেন কি সুন্দর একটা রংধনু উঠেছে। তো বলে না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আজকে বৃষ্টি হওয়ার কোনো কথাই ছিল না। তো একদিকে এখন বৃষ্টিটা হয়ে গেল, ভালোই হলো, গার্ডেনে কাজ করতে আরাম হবে। ভাবি আমার মতো ভর্তা খেতে খুব পছন্দ করেন, তো রুই মাছটা ভেজে রেখে দিয়েছি। আমি চেষ্টা করব ওনাদেরকে আজকে রেখে দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে বরবটি, ওগুলোকে হালকা একটু ভাপিয়ে নিয়েছি। আর ফ্রিজে চিংড়ি মাছটা এরকম ভাজি করাই ছিল। তো এখানে একসাথে বরবটি, পেঁয়াজ, ধনিয়া সব কিছু একটু টেলে নিয়েছি। এরপরে এই যে ভাজা চিংড়িটা দিয়ে একবারে গরম করে নিচ্ছি। পেঁয়াজ বা অন্যান্য সব কিছু একটু টেলে নিলে হয় কি, এই ভর্তাটাকে ব্লেন্ড করার পর আপনাদের ইচ্ছা হলে এটা 2 দিন রেখেও খেতে পারবেন। আর যদি কাঁচা পেঁয়াজ দিই দেখা যায় যে দিনের ভর্তা দিনেই খেতে হয়। তো ওই কারণে আমি সবসময় ভর্তার সব কিছু একটু টেলে নেই বা গরম করে নেই। রান্না চলছে, বাগানের কাজও শুরু হয়ে গেছে। এর মাঝখানে 2-1 বার চুলা অফ করে আমি এই জায়গায় এসেছি। আমরা দুজন মিলে মানে এই মাপটা নিয়েছি যে কতটুকুর মধ্যে আমরা এই ওয়ালের কাজটা করব। আসলে আমার টার্গেট হচ্ছে বাগানের বাহিরের যে অংশটা সেখানে একটু ফুলের বাগান করা। এই জায়গাটা না বেশ খানিকটা ওরা দিয়েছে, তবে এখন পর্যন্ত কিচ্ছু করতে পারিনি। আর জায়গাটা বেশ বড়, তো দেখা যায় কি খুব ফাঁকা লাগে। প্রথম দিকে আমাদের টার্গেট ছিল আমাদের বাগানের ভেতরে যেহেতু কাজ করাতে হবে তখন একসাথে করব। কিন্তু এখন ওই ডিসিশন যেহেতু ফাইনাল করা হয়নি, তো ভাবলাম যে এই হাউসটার জন্যই কন্ট্যাক্ট করি। না আগে বলো আমরা কত টাকা সেভ করতেছি সেটা বলো। 600 পাউন্ড। না নিয়ারলি না, 1 লাখ টাকাই এখন বাংলাদেশের, না? হ্যাঁ। আসি। এই হচ্ছে আমাদের আনারি কাজ, বাট আলহামদুলিল্লাহ আগের লাইনটা সে, হ্যাঁ ব্যাস তাহলেই হবে। ব্লেসিং হচ্ছে তোমার মাথায়, মেয়েদের হ্যাট। মনে হলো শুধু সিঙ্গেল হাউস করাতেই এত টাকা লাগবে, তার থেকে এখন আমরা যতটুকু পারি করে নিই, যদি ভালো না লাগে পরে না হয় আমরা চেঞ্জ করতে পারবো। তো এর মাঝখানে কিছু দূর কাজ করার পর আমরা আবার এসেছি দ্য রেঞ্জে। খাওয়ার জিনিসও পিছনেরটা, মিররের পিছনেরটা ওই তো ওই ঘুরে ফিরে ওই সামনেরটাই তুমি নিচ্ছ। হ্যাঁ, ঘুরে ফিরে মানুষও এটাকে পিছনে করছে তারপরে তুমি নিচ্ছ। তাহলে আরেকটা বিজনেস দিই। আমার ক্যামেরা অন। না না ভাইগা পড়বে না। এইটাই নিই। আগে দেখো ডিফেক্ট আছে কিনা। অনেক দিন থেকে একটা উডের মিরর খুঁজছি, তবে আমার স্কোয়ার টার্গেট ছিল, কিন্তু স্কোয়ার যেহেতু আর পাচ্ছি না, তো এবার এটা পেয়ে মানে নিয়ে যাচ্ছি, দেখা যাক কেমন লাগে। বাট বেশি গোলই পাওয়া যায়, আসলে সবাই নেয়ও গোলটা। পারবা নিতে? এখানে একটা পোস্টার দিব। এই মিররটার দাম 40 বা 42 ছিল। এটার নিচে যে প্রাইসটা দেখছেন এটা অন্য মিররের দাম। আমি জানি ভিডিও দেখে অনেকেই বলেন আপু আমার স্টোরে গিয়ে তো এমন দেখেছি। আসলে অনেক সময় যারা শেলফিং করে ওরাও উলট পালট করে রাখে, কাস্টমাররাও রাখে। যাই হোক, দামটা অনেকে জিজ্ঞেস করবেন তাই বলে দিলাম। এটা ছাড়বো না, দেখি এর দাম জিজ্ঞেস করি। তোমাকে এরকম পাগলিতে দেখিনি। না এটা মানে তো আয়াতের ক্যারেক্টার না, আয়াত তো এরকম করে না, জাফির এরকম করে। এই আমার জাফির আমার ক্যারেক্টার বেশি তো। যেটা পছন্দ হবে সেটা নিয়ে রাখার। তাই বলে এভাবে নিয়ে দৌড় দিবা?
আমার জামাই হচ্ছে গোল্ডের মানে গোল্ড কালারের পাগল, পারে তো বাড়ির কালারও গোল্ড করে ফেলে। তো যাই হোক, আজকে তার এই ওয়াল আর্টটা পছন্দ হয়েছে, জাস্ট ওকে দেখালাম যে আমাদের সিটিং রুমের সাথে ভালোই যাবে। এটা নিয়ে সে সোজা হাঁটা শুরু করেছে, মানে একটু ভালো করে যে দেখবো বা তাকে দেখাবো সেই সুযোগ আর আমাকে দেয়নি। আমার নিজেরও আসলে গোল্ড কালারটা পছন্দ, তবে আমি অ্যান্টিক গোল্ড বা ব্রাশ গোল্ড আমার এটাই ভাল লাগে, আর ওর হচ্ছে একদম কটকটা গোল্ড। যাই হোক, এর মধ্যে বাসায় চলে এসেছি, প্রচণ্ড গরম পড়ছে, আরও পড়বে, তো ওই কারণে বাচ্চাদের জন্য কিছু আইসক্রিম নিয়ে এসেছি। আর এই যে বিস্কুট আইসক্রিম, এটার কথা অনেকেই জিজ্ঞেস করেছেন যে আপু এটা কোথা থেকে নাও। আমাদের এখানে হোমবার্গেনেও আইসক্রিম সেকশনটা করে, ওরা করে। আর আইসল্যান্ড থেকে আমি একবারই পেয়েছি, তাও আমাদের এখানে যেটা আইসল্যান্ড ওয়্যারহাউস লেখা ছিল, মানে ওই আইসল্যান্ডটা বেশ বড়, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, শুধু ওখানে আছে। আর ছোট যে আইসল্যান্ড ওখানে আমি পাইনি, তবে আপনারা দেখতে পারেন আইসল্যান্ডে, হয়তো বা আপনারা ভাগ্য ভালো হলে পেয়ে যেতে পারেন। এর মাঝখানে বের হওয়ার আরেকটা কারণ ছিল আমাদের আরও কিছু কম্পোস্ট লাগবে। এই ড্রেন হওয়ার আগে আমাদের ধারণা ছিল হয়তোবা ৬-৭টা ব্যাগে হয়ে যাবে, বাট এখানে টোটাল ১২টা কম্পোস্ট লেগেছে। আর মাটিও আমরা অলমোস্ট বলতে পারেন ৮-১০টার মতো ইউজ করেছি। সো এখানে আমাদের অনেক টাকার মাটি আর কম্পোস্ট দেওয়া লেগেছে। এখানে আপনাদের সাথে মজার একটা জিনিস শেয়ার করি। এই যে আমরা ওয়ালটা করেছি ছোট, এটার জন্য আমরা এটাকে ইট বলে না, আসলে কিছু একটা বলে। যাই হোক, আমরা বড় দেখে এটাই এনেছি। তার কারণ হচ্ছে ছোট, ছোট ইট ব্যবহার করলে না গাঁথুনি দিতে কষ্ট হতো। এখন এগুলো একেকটা বসিয়েছি আর সিমেন্ট দিয়ে জোড়া দিয়েছি। তো আমরা অনেকেই আছি বাগান করতে শখ করি, আবার টেম্পোরারি বাসায় থাকি। তো আপনারা চাইলে আমার মতো এরকম শর্টকাটে কাজটা করতে পারেন। মজার ব্যাপার হচ্ছে আমি B&Q, তারপরে হচ্ছে উইক্স, এগুলাতে এই ইটগুলোর দাম দেখেছিলাম অ্যারাউন্ড 3 পাউন্ড বা 3 পাউন্ড থেকে একটু বেশি। পরে আমি আমাদের এখানে লোকাল একটা শপে গিয়েছি, টিপার্স। এটার আরও শোরুম কোথাও আছে কিনা আমি ঠিক জানি না। ওখানে গিয়ে দেখলাম কি এগুলোর নর্মাল প্রাইসই হচ্ছে 160। মানে আমরা দেখে মহা খুশি, তো আমরা পরে টিপার্স থেকেই নিয়ে এসেছি। একই জিনিস, যেহেতু আমি কয়েক দোকানে দেখেছি তো তাই বলছি। তো আপনারাও চেষ্টা করবেন এই ধরনের কাজগুলো যদি করেন কয়েকটা দোকান ঘুরে দেখার জন্য। আর এখানে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছিলাম, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমার সিটিং রুমের ফ্লোর কার্পেটটাতে, যেহেতু বাচ্চারা হাঁটাহাঁটি করে এখানে বসে টিভি দেখে, তাই কার্পেটটাও মানে মোটামুটি অপরিষ্কার, একটু কাছ থেকে দেখলে বোঝাই যায়। তো এখনও আসলে আমি পুরো ঘরে কার্পেট ক্লিনারটা ব্যবহার করিনি। অনেকেই আসলে এটার পুরো ডিটেলসে চাচ্ছেন। ইনশাল্লাহ নেক্সট যদি আমি সিটিং রুমটা করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এর মাঝখানে ভাবিদের সাথে কন্টিনিউয়াসলি কথা হচ্ছে। এখন বাজে প্রায় ৫টা কি ৫:৩০টার মতো। ভাবিরা এখনও রওনা দেননি, ওনাদের আসতো আরও ২-২.৫ ঘন্টা বা ৩ ঘন্টার মতো লাগবে। তো এর মাঝখানে আপনারা তো জানেনই এখন দিন অনেক বড়। আর এই যে আমি একটা স্ট্যান্ড এনেছি, এটা এখনও আমার মেইন ডোরের সামনে পড়ে আছে। মনে হলো ভাবিরা আসতেও সময় লাগবে, আমারও সব কিছু গোছানো, তো আজকে এই স্ট্যান্ডটা আমি বানিয়ে শেডে দিয়ে আসি, ঘরটাও খালি হয়ে যাবে। প্যাকেট খোলার পর সত্যি আমার মাথা ঘোরাচ্ছিল, ছোট ছোট অনেকগুলো পিস। যদিও আমি প্রায় ৪.৫ বছর আগে আরও দুটো এনে আমার শেডে দিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওগুলো এনেছিলাম আমি ইবে থেকে বা অ্যামাজন থেকে। তো ওগুলো না একটু চড়া ছিল। আর এগুলো এনেছি আমি টেমু থেকে। এগুলো না কিছুটা চিকন, তবে ভালো আছে, হেভি আছে। তো এগুলো মানে দিলে সুবিধা কি, যাদের শেড আছে, শেডে তো আমরা ছোট ছোট জিনিস রাখি, আর আমি স্টোরেরও জিনিস রাখি, আমার জন্য বেশ সুবিধা হয়েছে। এর মধ্যে দেখেন হালকা পাতলা একটু বৃষ্টিও হয়ে গেল। তো কিচ্ছু করার নাই, এই বৃষ্টির মাঝখান থেকেই আমি বাসা শেডে আসা যাওয়া করে শেষ পর্যন্ত মোটামুটি স্ট্যান্ডটা সেট করতে পেরেছি। আর আপনারা আমাকে বলেন না যে আপু তুমি সিজন ওয়াইজ এত কিছু কিনো বা এই যে টুকটাক ডেকোরেশনের জন্য ইউজ করো, এগুলো কিভাবে রাখো দেখাও। সত্যি কথা যদি বলি, আমি যে সব জিনিস এক জায়গায় রাখতে পারি এরকমটা না, তবে গুছিয়ে রাখার চেষ্টা করি। যেমন শেডে আমি সবসময় বলেছি আপনাদেরকে, মাটির জিনিস, কাপড়ের জিনিস এগুলো রাখা যায় না। তবে আমার যে স্ট্যান্ডগুলো আছে, তারপরে ছোট ছোট যেই কাঁচের শোপিসগুলো আছে, মানে যেগুলো শুধু আমি সিজন ওয়াইজ ব্যবহার করি, ওগুলো আমি এখানে রাখি। আর আমার যেহেতু ক্রাফটের বা হাতের কাজ করার বিভিন্ন জিনিস আছে, সব কিছু আমি এখানেই রাখি। মেটালের যে জিনিসগুলো আছে, মানে যেগুলো একটু কোয়ালিটি ভালো, সেগুলো আমি এখানে রাখি। যেগুলো আপনাদের কাছে টিন জাতীয় মনে হবে, ওগুলো আবার শেডে রাখতে পারবেন না, তাহলে জাং এসে যাবে। তো এই সব কথা মাথায় রেখে বা এই ব্যাপারগুলো মাথায় রেখে আমি স্টোর করি। যাই হোক, এই তো সব মিলিয়ে মোটামুটি আজকে কিছু জিনিস একটু গুছিয়ে নিয়েছি।
তবে স্টোর রুম বলেন বা শেড বলেন, এগুলোতে যদি আপনারা এই ধরনের শেলফগুলো ইউজ করেন আপনাদের কিন্তু খুব আরাম হবে, মানে যখন যে জিনিসটা লাগবে টুক করে সেটা নিয়ে আপনারা কাজে লাগাতে পারবেন। আমার জাফিরাও আমার মতো একটু টক ঝাল আচার খেতে পছন্দ করে, তো আমি হচ্ছে মানে ভাবির বাচ্চারা আসবে তো ওদের জন্য একটু স্ট্রবেরি এনেছিলাম। আর ও স্ট্রবেরি দেখে বলছিল যে আম্মু তোমার সেই মজাদার ভর্তাটা বানাও। তো আমাদের মা মেয়ের জন্যই বানাচ্ছি, কারণ নাফিসা আর ওর বাবা এগুলো খাবে না। ভর্তা বানাতে বানাতে মনে হলো যে আমাদের এই ভাই ভাবিও মানে ভাতের সাথে ভর্তা কিংবা এরকম টক ঝাল ফলের মাখানো ভর্তা এগুলো খেতে ওনারাও পছন্দ করে, তো আমি আবার ওনাদের জন্য একটু বানিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছি। এর মাঝখান থেকে নিজের ফেসবুক রিলসের জন্য একটু ভিডিও নিয়ে নিয়েছি। আমি এরকমই সারাদিনই ব্যস্ত থাকা লাগে, ওর মাঝখান থেকেই এখন ফেসবুকের রিলসের জন্য আমি এরকম কাজ করতে করতে কিছু ভিডিও নিয়ে নিই। ইউটিউবে দেখা গিয়েছে লম্বা সময় ধরে কাজ করেছি ঠিকই, তবে রেগুলার থাকা যায় না। কিন্তু ফেসবুকে দেখা যায় কি রেগুলার থাকার কিছু অপশন আছে, তো সেই কারণেই চেষ্টা করি মোটামুটি প্রতিদিনই ছোট্ট করে হলেও একটা ভিডিও দেওয়ার জন্য। ইউটিউব থেকে আজকে ভিডিও যারা দেখছেন তাদের জন্য বলছি, আমাকে আপনারা ফেসবুকে সেলিনাস ক্রিয়েটিভিটি একই নামেই পেয়ে যাবেন। আসলে মাঝে মাঝে অনেকে কমেন্টস করেন যে আপু তোমার ফেসবুক পেজের নাম কি। যাই হোক, এর মাঝখানে ভাবিরা এসেছেন রাতের 11টা বাজে, তো বুঝতে পারছেন সেই সময় আমার আর ক্যামেরা অন করার কোনো সুযোগ ছিল না। তাই আজকের মতো আপনাদের সাথে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।